প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কালকে রবীন্দ্রনাথ তথাকথিত এই বিশ্বকবি, এই কবির নাকি জন্মদিন গেছে। এই জন্য আপনার বিভিন্নভাবে তাকে সুস্বাগত জানানোর যে বন্যা, সেটা দেখতাছি। তারেক রহমান, মির্জা ফখরুল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতারা এমনভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছে, মনে হয় যে রবীন্দ্রনাথ হচ্ছে ফেরেশতা, অবতার, ঈশ্বরের অবতার, আল্লাহর অবতার মনে হইতাছে, ফেরেশতা মনে হইতাছে, আল্লাহর প্রেরিত রাসূল মনে হইতাছে রবীন্দ্রনাথ। আরে রবীন্দ্রনাথ হইছে একটা নীল চাষি, একটা অত্যাচারী জমিদার। এই যে হান্নান মাসুদ একটা কথা বলছে না, যে ব্রিটিশদেরকে খুশি কইরা রবীন্দ্রনাথ আপনার এই নোবেল পুরস্কার পাইছে। কথা সত্য, রবীন্দ্রনাথ ব্রিটিশদের এক নম্বর গোলাম আছিল। রবীন্দ্রনাথ আছিল এক নম্বর গোলাম ব্রিটিশদের, বাস্তবতা এটা। এবং তাকে ব্রিটিশরা নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে লবিং করছে বিভিন্নভাবে, এই জন্য সে পাইছে। নাহলে কাজী নজরুল কেন পাইল না? কাজী নজরুল সে তো ভালো কবি ছিল, সেও তো ছিল, সে কেন পাইল না? কারণ সে তো স্বাধীনতা আন্দোলনে ভূমিকা রাখছে, তাকে এই জন্যই আমরা বিদ্রোহী কবি বলি। আর রবীন্দ্রনাথ হইছে দালাল, রবীন্দ্রনাথ ছিল নীল চাষি। আজকে যে নরেন্দ্র মোদী, যে শুভেন্দু টুবেন্দু দেখতেছেন না, এদের ধারাবাহিকতার প্রথম হইছে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, যাদেরকে আমরা ভালো কবি মনে করি। হাওয়ার পোলারা এই বাংলায় ইসলাম বিদ্বেষের বীজ রোপণ করছে বাংলা সাহিত্যের মাধ্যমে। মুসলমানদেরকে রবীন্দ্রনাথ একটা নামেই ডাকতো, জবন। জবন। এবং রবীন্দ্রনাথের যত কবিতা সাহিত্য আছে, প্রত্যেকটা সাহিত্যেই খারাপ চরিত্রের ক্ষেত্রে মুসলমান নামগুলি ব্যবহার করত। ইমাম হোসেন, আবুল হোসেন, এরকম নাম ব্যবহার করত রবীন্দ্রনাথ সচেতনভাবেই বিভিন্ন নাটকে মুসলমান নামগুলি। আর হিন্দুদের নাম ব্যবহার করত নায়কের ভূমিকায়। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ। এবং কৃষকদেরকে অত্যাচার করছে এই রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথের যে কুঠি বাড়িগুলি, এইগুলি হচ্ছে কেন? রবীন্দ্রনাথের এই কুঠি বাড়ির কারণ হইছে রবীন্দ্রনাথ ওইখান থেকে আইসা, কলকাতা থেকে আইসা বাংলাদেশের কৃষকদেরকে নির্যাতন করত, নীল চাষ করাইতো জোর কইরা। সেই নীল চাষের টাকা যখন নিতে আসতো, তখন এই কুঠি বাড়িগুলি ছিল তার অস্থায়ী বাড়ি। এবং সে এই অস্থায়ী বাড়িগুলিতে ওইখান থেকে এবং অথবা বাংলাদেশের যে পতিতালয়, এগুলি থেকে তার যে রমণী, সুন্দর সুন্দর রমণী, সেই রমণীদেরকে নিয়ে এই কুঠি বাড়িগুলিতে আমোদ ফুর্তি করত। রবীন্দ্রনাথ চারিত্রিকভাবেও একটা নিম্ন চরিত্রের একজন মানুষ ছিল। এবং এই যে দেখেন না সোনাগাজী পতিতালয়, এই পতিতালয় হচ্ছে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর, তাদের মালিকানা ছিল এটা, বুঝছেন? তাদের আমল থেকে এই পতিতালয়ের ব্যবসা। একটা পতিতা ব্যবসায়ী, নীল চাষি, তাকে আপনারা বিশ্বকবি বানায়া শুভেচ্ছা জানাইতেছেন। এটা কোন ধরনের, কেমন আপনাদের অবস্থা, কেমন আপনাদের বিবেক? হ্যাঁ, এই জন্য রবীন্দ্রনাথ হইছে একটা নীল চাষি, অত্যাচারী জমিদার। তার উপর সে সোনাগাজী পতিতালয় সে চালাইছে, তার যে দাদামহের আমল থেকে যেটা আসছে, সে কিন্তু এই পতিতালয় চালাইছে একদিকে, আরেকদিকে বাংলার কৃষকদেরকে নির্যাতন করছে, চুইসা খাইছে। এবং ব্রিটিশদের তাবেদার ছিল, জমিদার হিসাবে ব্রিটিশরা আবার তার কাছ থেকে কমিশন নিত। আর সে ব্রিটিশদেরকে কমিশন দেওয়ার কারণে ব্রিটিশদের পরামর্শে বাংলাদেশের পূর্ব বাংলার মুসলমানদের জমি জমা কাইরা নিয়ে তাদেরকে দিয়ে নীল চাষ করাইতো। এবং এইখানে যে কুঠি বাড়িগুলি করছে, এগুলিতে সে আসতো নির্যাতন করার জন্য। নির্যাতন কি? মাসিক কিংবা বাৎসরিক খাজনা নেওয়ার জন্য। খাজনা নিতে আইসা সেই কুঠি বাড়িতে মদ খাইতো, মেয়ে নিয়ে নেশা পানি করতো, এইগুলি করতো। আর খাজনা নিয়ে আবার সেই শান্তিনিকেতনে চলে যেত। অর্থাৎ এই যে কুঠি বাড়িগুলি দেখেন না, আপনারা মনে করেন এগুলি খুব ভালো, এগুলি ভালো না। এগুলি রবীন্দ্রনাথের আমোদ ফুর্তি করার আপনার ওই অস্থায়ী বাড়ি আর কি, বলা যায় যে এক ধরনের তার একটা পার্সোনাল, বুঝেন না, একটা জায়গা ওইটা করার। তো এই হচ্ছে অবস্থা।
এরকম একটা মানুষকে আপনার রুচিবোধ হয় কেমনে যে আপনি শুভেচ্ছা জানান? আচ্ছা, কবিতা লেখছে, আর কোনো কবি নাই? কবিতা লেখছে দেখা তারে শুভেচ্ছা জানাইতেইব। কবিতা লেখছে, কয়টা কবিতা পড়ছেন রবীন্দ্রনাথের? কয়টা কবিতা পড়ছেন? কয়টা জানেন? মুখস্থ জানেন কয়টা? এই সমস্ত ভণ্ডামি বাদ দেন। রবীন্দ্রনাথের মতো একটা ইসলাম বিদ্বেষী, রবীন্দ্রনাথের কাছে মুসলমানরা হয়েছে জবন, আপনি হয়েছেন জবন। আপনি, হ্যাঁ, আপনি হয়েছে নিচু শ্রেণীর, বুঝছেন? চতুর্থ শ্রেণীর নাগরিক, প্রজা। তারেক রহমান একদিকে কৃষক কার্ড দিবেন, আরেকদিকে শুভেচ্ছা জানান, এটা বেমানান, এটা ঠিক হয় নাই। এটা আপনার একটা ভুল আমি মনে করি। আর বাংলাদেশের কৃষকদেরকে যারা ভালোবাসে তারা কখনোই এই রবীন্দ্রনাথের মতো নীল চাষি লুচ্চাকে কেউ ভালোবাসতে পারে না, আমিও না। আমি কৃষকদেরকে ভালোবাসি। রবীন্দ্রনাথ তো মারা গেছে, রবীন্দ্রনাথের কবিতা না পড়লেও চলবো। পৃথিবীতে কয়জন রবীন্দ্রনাথের কবিতা পড়ে? কিন্তু কৃষক ছাড়া আমরা চলতে পারি না। কৃষক চাষ করলে তারপরে আমরা ভাত খাই। সেই কৃষকদের নীল চাষ করাইছে এই রবীন্দ্রনাথ, এবং অত্যাচার কইরা কুঠি বাড়িতে আইসা সে এইখান থেকে সে জোরপূর্বক খাজনা নিয়েছে, এবং ব্রিটিশদের আজ্ঞাবহ ছিল সে, বুঝছেন? আর সে ওইখানে শান্তিনিকেতনে আমোদ ফুর্তি করতো, আর এইখানে কুঠি বাড়িতে আইসা সেই সময় চায় আমোদ ফুর্তি করতো, আর কৃষকদের থেকে জোরপূর্বক সে খাজনা নিত। এই হচ্ছে রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথকে কোনো সম্মান করি না আমি, এবং করবও না। এই যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত, এটা লেখছিল অনেক আগে, এটা এখন আমাদের জাতীয় সঙ্গীত। আমি শ্রদ্ধার সাথেই এই জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই, নতুন একটি জাতীয় সঙ্গীত চাই, সুন্দর একটি জাতীয় সঙ্গীত চাই। মাদ্রাসার ছেলে পেলে সহ আমরা, এই যে রবীন্দ্রনাথ একটা নীল চাষি, অত্যাচারী জমিদার, একটা চারিত্রিকভাবে একটা নিম্ন চরিত্রের একজন কবি, যে কিনা পতিতালয় চালাইতো, এরকম একজন কবির গান গাইতে আমাদের মুখে বাজে। আমরাও তো দেশের নাগরিক ভাই, আমরাও চাই জাতীয় সঙ্গীত গাইতে, সুন্দর সুন্দর জাতীয় সঙ্গীত। আপনারা নির্বাচন করেন। বিএনপি জামাতের প্রতি আমার অনুরোধ এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার ব্যাপারে। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথ ইস্যুতে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।